পঙ্কজ চৌধুরীর কেরামতি। ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ভাইস লর্ডের অদ্ভুত ক্ষমতা অনুভব করার পর একটু চমকে গিয়েছিল নীলও। তোমরা সবাই নিজেদেরকে অ্যালকেমিস্ট বলে দাবি করো, আর এইটুকুতেই ভয় পেয়ে গেলে? কিরকম অ্যালকেমিস্ট তোমরা? তোমরা জানো না যে ওষুধ তৈরি করতে গেলে বড় বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়? এত ছোটখাটো ব্যাপারে যদি তোমরা ভয় পেয়ে যাও, তাহলে বড় বড় বিপদ সামলাবে কি করে? কড়া গলায় প্রতিযোগীদের ভৎসনা করলেন ভাইস লর্ড। প্রথম দিকে বাদ পড়া অ্যালকেমিস্টদের নিজেদের বক্তব্য সঠিক বলে মনে হলেও ভাইস লর্ডের কথা শুনে লজ্জায় মাথা নিচু হয়ে গেল তাদের। ভাইস লর্ডের কাছ থেকে অবশেষে অনুমতি পেয়ে মাইক হাতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল সঞ্চালক। এবার বাদবাকি যারা রয়েছেন তারা সবাই আমার কথা মন দিয়ে শুনুন। আপনাদের ওষুধ তৈরির পাত্র আপনাদের সামনে উপস্থিত। শিগগিরই আপনাদের প্রয়োজনীয় জড়িবুটিও আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রতিযোগিতা চলাকালীন আপনাদের সবার ওষুধ তৈরির পদ্ধতি আমরা রেকর্ড করে রাখবো। মনে রাখবেন, আপনাদের প্রত্যেককে 3টে করে সুযোগ দেওয়া হবে। একবার ব্যর্থ হলে আপনাদের খালি হয়ে যাওয়া জড়িবুটি আবার ভর্তি করে দেওয়া হবে। তবে আপনাদের সবাইকে সময়ের কথা মাথায় রাখতে হবে। তাহলে আর দেরি কিসের? চলুন শুরু করা যাক। সঞ্চালকের কথা শেষ হতে না হতেই প্রতিযোগীরা যে যার ওষুধের পাত্রের দিকে দৌড় লাগালো। প্রত্যেকে যে যার জন্য নির্ধারিত জায়গায় রাখা জড়িবুটি নিয়ে শুরু করে দিল ঔষধ তৈরির কাজ। নীল কিন্তু কোনো তাড়াহুড়ো করল না। চারপাশে একবার তাকিয়ে সে দেখল যে আরো কয়েকজন রয়েছে যারা একেবারে তার মতো করেই কাজকর্ম করছে। অনেকেই এখনো পর্যন্ত আগুনটুকুও জ্বালায়নি। নিজের পিল ফার্নেসের ঢাকনাটা সরাতেই অবাক হয়ে গেল নীল। ভেতরে সে এমন কি দেখলো সে কথা অবশ্য বোঝা গেল না। সময় বয়ে চলল নিজের গতিতে। সময়ের সাথে একে একে অনেকেরই পিল ফার্নেসে বিস্ফোরণ ঘটতে শুরু করলো। প্রথমে শুধু 2জন প্রতিযোগীর পাত্রে বিস্ফোরণ ঘটলেও পরের দিকে ক্রমেই বেড়ে চলল সেই সংখ্যা। ধীরে ধীরে একে একে সুযোগ হারাতে শুরু করলো প্রতিযোগীরা। 2-1 জনের সাথে এমনটা ঘটলে সেটা স্বাভাবিক বলে মেনে নেওয়া যেত, কিন্তু প্রায় প্রত্যেকের সাথেই এমনটা ঘটে চলেছিল। এটাকে কি আর কাকতালীয় বলে মেনে নেওয়া চলে? ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ভাইস লর্ড আপাতত একটা উঁচু বেদির উপরে বসে চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো পরিস্থিতিটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। স্যার, আপনার মনে হয় না যে আমাদের প্রতি অবিচার হচ্ছে? প্রশ্ন করলো এক তরুণ অ্যালকেমিস্ট। কোনটা অবিচার হচ্ছে? তোমরা হলে কি অ্যালকেমিস্ট? ওষুধ তৈরির পাত্রর ওজন, জড়িবুটির বয়স আর তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা থাকা উচিত। সেটাই যদি এখনো ঠিকমতো শিখে উঠতে না পারো, তাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। বুঝেছ? গম্ভীর মুখে জবাব দিলেন ভাইস লর্ড। আমার মনে হচ্ছে উনি একেবারে ঠিক কথাই বলেছেন। আজকালকার ছেলেমেয়েরা যেন কেমন, শুধু সারাদিন বইতে মুখ গুঁজে থাকে। বাস্তব জ্ঞান প্রায় নেই বললেই চলে। শুধু নিত্য নতুন জিনিসের প্রতি ঝোঁক। বাইরের লোকেদের পাত্তা দেয় না বললেই চলে। ওদেরকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত। সমর্থন জানিয়ে বলে উঠলেন একজন বয়স্ক অ্যালকেমিস্ট। এনার ওষুধ তৈরিতে এখনো পর্যন্ত কোনো গন্ডগোল দেখা যায়নি। বাচ্চা ছেলেটি বয়স্ক মানুষটাকে বিশেষ ঘাঁটালো না, বরং এদিক ওদিক তাকিয়ে অন্যদের মন দিয়ে দেখতে লাগলো সে। অবশেষে তার চোখ গিয়ে স্থির হলো নীলের দিকে। আর অমনি সে বলল, ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখুন স্যার, ওর নাম হলো নীল। শুনেছি নাকি দারুণ অ্যালকেমিস্ট। নীলকে হাত দিয়ে ইশারা করে দেখালো ছেলেটি। আচ্ছা। নীলের দিকে তাকিয়ে মুখের ভাব বদলে গেল ভাইস লর্ডের। মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। হাতের আঙুল দিয়ে অন্য হাতের মধ্যমায় থাকা হীরের আংটিটা অনবরত ঘুরিয়ে চলেছিলেন তিনি। ও তো একটা বাচ্চা ছেলে, ওর মধ্যে সেরকম বিশেষ কিছু তো আমি দেখতে পাচ্ছি না। একটু অবাক হয়ে জবাব দিলেন সেই বয়স্ক অ্যালকেমিস্ট। আমি তো ভেবেছিলাম ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ বুঝি শুধু বিশেষ বিশেষ লোকেদেরকেই বাছাই করে আনে, কিন্তু ওর মধ্যে তো সেরকম বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। ভাইস লর্ড সেই বুড়ো লোকটির কথায় বিশেষ পাত্তা দিলেন না। অদ্ভুত দৃষ্টিতে তিনি চেয়ে রইলেন নীলের দিকে। নীল যদি এই মুহূর্তে এইসব কথোপকথন শুনতো, তাহলেও তার কিছু যায় আসতো না। তবে যদিও সে জানে না যে ইতিমধ্যেই তার আড়ালে তাকে নিয়ে কথা হতে শুরু হয়ে গিয়েছে। এই সময় নীল শুধু বুঝতে পারছিল যে সে যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। খুব শিগগিরই ওষুধ তৈরির কাজ শেষ করতে না পারলে যে কোনো মুহূর্তে তার ফার্নেসটা ফেটে যাবে। তাতে চোট লাগবে সেটা বিশেষ বড় কথা নয়, কিন্তু প্রেস্টিজে গ্যামাক্সিন হয়ে যাবে সেটাই বেশি বড় কথা। এরকমটা তো হওয়ার কথা ছিল না। নিজের হাত দুটোকে জড়ো করে বুকের কাছে রেখে ওষুধ তৈরির পাত্রটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো নীল। জড়িবুটি দেওয়ার পর থেকে পাত্রটায় কালো কালো কি যেন একটা দেখা যাচ্ছিল। অদ্ভুত রকমের বাজে গন্ধও ছাড়ছিল একটা। ওষুধ তৈরির পদ্ধতিও একদম ঠিক আছে, আর পাত্রটাতেও কোনো সমস্যা নেই। তাহলে এমনটা হচ্ছে কেন? অন্যান্য অ্যালকেমিস্টদের মতো শোচনীয় অবস্থা এবার নীলেরও। এমন কয়েকজন ছিল যারা প্রথমবার ব্যর্থ হওয়ার পরেও হার মেনে নেওয়ার দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কিন্তু পরের বারেও তাদের সাথে একই ঘটনা ঘটল। বিস্ফোরণের শব্দে বারংবার কেঁপে উঠতে লাগলো ইম্পেরিয়াল সিটি। সেখানে উপস্থিত দর্শকেরা এতক্ষণে স্তম্ভিত। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছিল না তারা। এমন সময় নীলের থেকে একটু দূরেই একটা পাত্র থেকে ওষুধের গন্ধ আসতে শুরু করলো। ওষুধের পাত্রের ভেতর থেকে একটা ওষুধ তুলে আনলো একজন অ্যালকেমিস্ট। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো তল পাওয়া যায় না। আপনি শত চেষ্টা করলেও যে সবসময় কোনো লাভ হবে তেমনটা জরুরি নয়। এই পৃথিবীতে তারাই সফল হয় যারা নিজেদের সর্বশক্তি থেকেও কিছু বেশি দিয়ে চেষ্টা করে। লোকেদের মধ্যে এটাই তো সবথেকে বড় তফাৎ। সাধারণ মানুষের দুনিয়ায় এই বিষয়টা অত্যন্ত সাধারণ, কিন্তু এই সামান্য বিষয়টাকে সবাই ঠিক মেনে নিতে পারে না। কিন্তু আজ হাজার হাজার লোকের মাঝে এই ঘটনার জলজান্ত উদাহরণ দেখতে পেয়েছিল নীল, যা কখনো সে স্বপ্নেও কল্পনা করেনি। এই কি করে সম্ভব? লোকটার হাতে ওষুধ দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না নীল। তবে সে একাই নয় যার ঘটনাটাকে এমন অবিশ্বাস্য বলে বোধ হচ্ছিল। সাধারণত অ্যালকেমিস্টরা স্বভাবে একটু অহংকারী হয়ে থাকে, তবে চোখের সামনে এমন দৃশ্য দেখে বাকিরা নিজেদেরকে খুবই দুর্বল বলে মনে করতে লাগলো। তবে প্রতিযোগিতার পরিবেশ গেল সম্পূর্ণ বদলে। যে সমস্ত প্রতিযোগীরা এতক্ষণ সফল হতে না পেরে মুষড়ে পড়েছিল, তারা যেন একেবারে উত্তেজনায় ফুটতে শুরু করলো।
প্রত্যেকের মনেই ও পারলে আমি কেন পারবো না মনোভাব। পরিস্থিতি দেখে মনে হলো সেই মুহূর্ত পর্যন্ত কেউ হার মানতে রাজি নয়, কিন্তু এত কিছুর পরেও তাদের মনে এমন অনেকগুলো প্রশ্ন রয়ে গেল যার জবাব কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। এই ওষুধটা নিশ্চয়ই নকল, তাই না? ওর জড়িবুটিগুলো কি আমাদের চাইতে আলাদা? আমি তো দুবার চেষ্টা করেও পারলাম না, আর ও একবারই ওষুধটা তৈরি করে ফেললো। এর কোনো না কোনো ব্যাখ্যা তো নিশ্চয়ই আছে। প্রাণ বাঁচিয়ে এখান থেকে ফিরতে চাইলে নিজেদের মুখ বন্ধ রাখো। তোমরা জানো ওই লোকটাকে? ও হলো চৌধুরী বাড়ির ছোট ছেলে, অ্যালকেমিতে এক্সপার্ট। ওর জন্য যে কোনো ওষুধ তৈরি করা হলো বাঁ হাতের খেলা। আর তুমি ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছো? বাকি প্রতিযোগিতার আলোচনা কান খাড়া করে খুব মন দিয়ে শুনছিল নীল। সমস্তটা শুনে লম্বা লম্বা শ্বাস ফেলে নিজের আবেগকে সংযত করার চেষ্টা করতে লাগলো সে। এত সহজ প্রশ্নের উত্তরটাও তোমরা জানো না? সত্যি? অ্যালকেমির দুনিয়ায় তোমরা হলে এক একটা কলঙ্ক। এসব ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে চাষ করো, বুঝলে? তোমরা ওটারই যোগ্য। প্রশ্ন তখনই করবে যখন প্রশ্ন করার যোগ্যতা অর্জন করতে পারবে। কাজের নামে অষ্টরম্ভা আর বড় বড় কথা। অবজ্ঞা ভরে বাকি প্রতিযোগীদের দিকে তাকিয়ে কথাগুলো বলে সোজা ওষুধ হাতে বড় বড় পা ফেলে বিচারকদের দিকে এগিয়ে গেল চৌধুরী বাড়ির ছোট ছেলে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা অ্যালকেমিস্টরা যথেষ্ট অহংকারী হলেও এই সময় তাদের চুপচাপ নিজেদের রাগ হজম করা ছাড়া আর কিছুই করার নেই। একে তো এই চৌধুরী বাড়ির ছোট ছেলে পরিচয়টাকে তারা বেশ ভয় পাচ্ছিল, আর তাছাড়াও এখনো পর্যন্ত তারা একটা ওষুধ তৈরি করে উঠতে পারেনি। সেখানে তারা কথা বলবে কোন মুখে? তর্ক করার মতো মুখ তাদের আপাতত ছিল না। নীল অবশ্য অন্যান্যদের মতো মাথা গরম করার ছেলে নয়। বহু বছর সে সবার কাছ থেকে অপমানিত হয়ে এসেছে, তাই সমস্ত রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে সে জানে। এই পৃথিবীর খুব কম জিনিসই তাকে মুহূর্তের মধ্যে রাগিয়ে তুলতে পারে। কে ওই ছেলেটা? চৌধুরী বাড়ির ছোট ছেলে বিচারকদের দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে দেখে আর চুপ করে থাকতে পারলেন না ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের ভাইস লর্ড। স্যার, ও হলো চৌধুরী বাড়ির ছোট ছেলে, বাড়ির সমস্ত ছেলেদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল। ছেলেটির নাম হলো পঙ্কজ চৌধুরী। মুচকি হেসে জবাব দিলেন সেই বয়স্ক লোকটি। আচ্ছা, ও তাহলে ওই বুড়ো চৌধুরীর নাতি? তাই আমি ভাবি ছেলেটার মধ্যেই এত ক্ষমতা এলো কোথা থেকে। অবশেষে যেন নিজের সমস্ত সন্দেহের জবাব খুঁজে পেলেন ভাইস লর্ড, আর ঠিক তারপরেই ওনার চোখ গিয়ে পড়ল আবারও নীলের দিকে। আসলে তিনি একটু দেখতে চাইছিলেন যে যে ছেলেটাকে প্যালেস মাস্টার নিজে বেছে নিয়েছে তার মধ্যে এমন কি বিশেষত্ব রয়েছে। যদিও এই মুহূর্তে নীলের তরফ থেকে কোনো বিশেষ কার্যকলাপ দেখা গেল না। সে নিজেও যেন এক দৃষ্টে চেয়ে রয়েছে পঙ্কজের দিকে। ওষুধ তৈরির পাত্রে তাপমাত্রা বিশেষ বেশি বলে মনে হচ্ছিল না। পঙ্কজকে যা জড়িবুটি দেওয়া হয়েছিল সেই একই জিনিস দেওয়া হয়েছে অন্যদেরকেও। তাহলে সবাই বারংবার ব্যর্থ হওয়ার পরেও পঙ্কজ কাজটা শেষ করলো কি করে? পঙ্কজের চারপাশটা ভালো করে দেখলে বোঝা যাবে মাত্র একটা ওষুধ তৈরি করার পরে তার কাছে অবশিষ্ট জড়িবুটির পরিমাণ সামান্যই। তাহলে কি ও? হঠাৎ নীলের মাথায় একটা কথা আসতেই যেন একেবারে চমকে উঠল সে। শিগগিরই নিজের ওষুধের পাত্রে তৈরি হওয়া কালো দানাগুলো পরিষ্কার করে আরো একবার নতুন করে ওষুধ তৈরির জন্য জড়িবুটি ঢালতে শুরু করলো সে। নীলের এমন অদ্ভুত কাণ্ড কারখানা সবার দৃষ্টি আকর্ষণ করলো। সবাই জোরে হাসাহাসি শুরু করে দিল তাকে নিয়ে। হে ভগবান, ওই হাঁদারামটা কি করতে চাইছেটা কি? এটা কি রান্নার কম্পিটিশন হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না এই ছেলেটাকে কম্পিটিশনে ডাকলো কে? যার ন্যূনতম বুদ্ধিটুকু নেই তার এখানে কিসের কাজ? আমার তো মনে হয় ছেলেটা একটু পরেই বাদ পড়ে যাবে, কিন্তু ততক্ষণ বেশ ভালো একটা তামাশা দেখা যাবে। মৈনাক আপাতত দর্শক আসনে উপস্থিত। অন্যান্যদের থেকে কোনো রকমে নজর বাঁচিয়ে বসে রয়েছে সে। তার চোখ মুখের ভাব যেন চিৎকার করে সবাইকে জানান দিতে চাইছে, আমি নীলকে চিনি না। নীলের প্রতি মৈনাকের ঘৃণা এখন আগের তুলনায় আরো অনেক বেশি প্রবল। নীলের এমন বোকা বোকা কাণ্ড কারখানা তাকে সমাজে মুখ দেখানোর অবস্থায় রাখেনি। আজ পর্যন্ত যে মৈনাক দাসকে কখনো কারো কাছে অপদস্থ হতে হয়নি, সেই মৈনাকের নাক কেটে দিয়েছিল নীল। তার এমন মনে হওয়ার কারণ সে নিজে অ্যালকেমি সম্পর্কে জানলেও নীল বা অন্যান্য প্রতিযোগীদের মতো অতটা জানে না। তার মতে দর্শক আসন থেকে ভেসে আসা মন্তব্যগুলোই হলো সত্যি। নীলের যদিও এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, সে শুধু মন দিয়ে নিজের ওষুধ তৈরির পাত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যস্ত। এতক্ষণে ধীরে ধীরে লাল হয়ে উঠেছিল পাত্রটা। আমি বাজি রেখে বলতে পারি যে ওই ছেলের ফার্নেস আর কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে। তোমরা কি সবাই অন্ধ নাকি? একবারও মনে হচ্ছে না যে ছেলেটার মধ্যে কোনো সমস্যা রয়েছে? ঘটনা বড় হোক বা ছোট, তামাশা দেখার লোকের অভাব হয় না। কিন্তু কথায় বলে বাইরের লোকেরা শুধু তামাশা দেখে আর বুদ্ধিমানেরা বিচার করে। এখানে অবস্থা অনেকটা সেই রকম। উজবুক লোকেরা শুধু নীলের কাণ্ড কারখানা দেখে তাকে নিয়ে মজা করছিল, আর যারা বুদ্ধিমান তারা সেই একই জিনিস দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। নীল কি নিজের কাজে সফল হতে পারবে? পঙ্কজ চৌধুরী কি সত্যি নীলের থেকে অনেক বেশি যোগ্য? নীল আর পঙ্কজের মধ্যে কি মুখোমুখি প্রতিযোগিতা দেখা যাবে? কে জিতবে? কারি বা হবে হার? শেষ পর্যন্ত নীলের কার্যকলাপে মুগ্ধ হয়ে কি তাকে মাথায় তুলে রাখবে মৈনাক?